বলতে পারো। তো চলো এই জার্নিতে তোমরা আজকে আমাদের সাথে থাকবে। আজকে মামাম নেই, মামামকে আজকে আমরা আনি, যেহেতু আমরা স্কুটিতে যাচ্ছি আর এত সকালবেলা ঠান্ডায় মামাম আমার মা বাবার কাছে আছে। তো চলো দেখা যাক আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। লং জার্নি এটুকু বলতে পারি, আপাতত এর বেশি কিছু বলা যাবে না। চলো যাই। এর পরিবেশটা একবার দেখো, অন্ধকার যাতে বলে রাস্তায় নেই। চলো আমরা যাই, এবার নেক্সট যেখানে দাঁড়াবো সেখানে আবার তোমাদের সাথে কথা হবে। বারবার তো হাইওয়ে, যেহেতু বারবার ফোন বার করতে পারবো না। চলো সাবধানে যাই। তো গাইস কুয়াশা দেখো একবার, কিচ্ছু দেখতে পাচ্ছি না সামনে। সোনু সোজা চলো, না দেখতে পাচ্ছ রাস্তা দেখো, এ বাবা পুরো কুয়াশায় ঢাকা, কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু না। দেখো সাইডের এই খাতটা দেখতে পাচ্ছ? হ্যাঁ এই খাত দেখে দেখে ওই যে ড্রাইভার ছিল, হ্যাঁ ওরে বলতে তুই সামনে দেখ না গাড়ি আসছে কিনা, ওভাবে আর যেতে। আমি বাঁ পাশে বলছি বাঁ দিকে চল ডান দিকে চল, এই করে করে গেছি। মারাত্মক কুয়াশা, মারাত্মক কুয়াশা। তো চলো কুয়াশা ঠেলে যাই। এরকম এবার তো পুরো স্পষ্ট দেখা যাচ্ছে কুয়াশাগুলো। কুয়াশা এরপরই কিছুক্ষণের মধ্যেই আমরা হাই রোডে উঠে যাব। হাই রোডে এরকম কুয়াশা থাকবে, এটা বেলা না হলে হবে না। আর তোমাদের বলা হয়নি আমরা বাড়ির থেকেই যাচ্ছি, বাড়ি থেকে মানে আমরা কালকেই শ্যামনগর চলে এসেছিলাম আমার বাপের বাড়িতে। ওখান থেকেই আমরা বেরিয়েছি, আমাদের জার্নিটা শ্যামনগর থেকেই স্টার্ট হয়েছে। চলো আমি যাই। গাইস আমরা এখন একটা চায়ের দোকানে এসে দাঁড়িয়েছি। আমার অবস্থা দেখো, আমার খুব শীত করছে, আমি হেলমেটটা খুলতে ইচ্ছা করছে না। তারা আগে হেলমেটটা খুলি। খুব ঠান্ডা, খুব ঠান্ডা বাবারে বাবা। অনেকদিন পর এরকম স্কুটি নিয়ে আমি আর পর বেরোলাম, মানে ভালো তো লাগছে, তার সাথে কিছু ঠান্ডা লাগছে। মামা মাসেরই ভালো করেছে, শীত ঠিক আছে। ঠান্ডা লাগছে? হ্যাঁ তো আমার তো খুব শীত করছে, প্রচন্ড শীত করছে। তো গাইজ আমরা প্রায় আমাদের ডেস্টিনেশনের অনেকটা কাছেই চলে এসেছি, আরও বাকি আছে। তো এখানে দেখো চায়ের দোকানে দাঁড়িয়েছে, জিনিস দেখায়। ছোট্ট একটা বাদর দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো একটা পুচকো বাদর। এখন চলে এসেছি চা খেতে, আসো। গাইস দেখো পুচকু বাদরটাকে একবার দেখো, দেখো কি নেবে, ফোন দেখা গেল নিয়ে চলে গেল, কিন্তু ছাড়া। তো কি হয়েছে, ছাড়া তো কিছু করবে না। আমার হাত দেখো গাইস ঠান্ডায় ফুলে গেছে পুরো, খুব কিউট বাদরটা। তো এখানে হনুমানটা দেখো কত কিউট। তো তারপর আমরা চলে এসেছি এখন খেজুরের রস খাবো। অনেক দিন পর খেজুরের রস খাচ্ছি, খেতে খুব মিষ্টি খেতে, রসটা খুবই ভালো। বড় 2 গ্লাস খেয়েছে, কিন্তু আমি আর 2 গ্লাস খাইনি, 1 গ্লাসই খেয়েছি, কারণ আমার টয়লেট পেয়ে যাবে, আবার বারবার দাঁড়াতে হবে তার জন্য। আর রসটা হচ্ছে মানে সদ্য গাছ থেকে পেরে আনা একদম টাটকা রস যাকে বলে। তো গাইস এখন খেজুরের রস খাচ্ছি, বেশ ভালো খেতে। এখন আমরা এই কাকির দোকান থেকে ব্রেকফাস্ট করবো। প্রায় কাছাকাছি চলে এসেছি, আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 11 কিলোমিটার আছে। তো চলো এখান থেকে ব্রেকফাস্ট করি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো আমরা ব্রেকফাস্ট করি। কচুরিটা খাচ্ছি, খুব ভালো খেতে, একদম সফট। আর মামা কিন্তু আমরা মানে এরকম ভাবে খেতে পারতাম না, হয়তো কোনো আগে কোনো বসার জায়গার ব্যবস্থা করতে হতো, মানে কোনো রেস্টুরেন্ট টাইপের হতে হতো, ধাবায়। মামা নেই মানে আজকে আমরা আমাদের একদমই তাই না, এভাবে খেতেই পারতাম, আগে ওর বসার জায়গা দেখতে হবে, তারপর বসার জায়গা তারপর। আর এখানে আজকে আমরা অন্যরকম পুরো হবে, প্লাস খাওয়া দাওয়া সব কিছু। চলো খেয়ে নিই, তারপর আবার চলো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রথমবার এরকম মানে ওই কী বলে কাগজের মধ্যে প্লেট সবাই কেটে খেলাম, একটা আলাদাই এক্সপেরিয়েন্স। মামামকেও মিস করছি ঠিকই,
তবে মানে এটা মিস মিস করার কিছুই নেই, মানে আবার তো বাড়ি ব্যাক করবো, মানে এরকম তো না যে অনেক দিনের জন্য চলে এসেছি বা কিছু। আর মামাম থাকলে এই টাইপের জার্নিটা আমরা করতে পারি না, ইচ্ছে করলো যেখানে সেখানে দাঁড়াতে পারি না, ভাবতে লাগে। যদিও সেখানে সেরকমভাবে আমরা যেখানে সেখানে দাঁড়াই ওরা। তো চলো এবার এখান থেকে আমরা বেরোই, দেখা যাক আমরা কোথায় যাচ্ছি। তোমরা যদিও জানো না আমরা এখন কোথায় যাচ্ছি। তো চলো ফাইনালি লোকেশানে পৌঁছি, তোমাদের সাথে আবার দেখা হবে। তো আমরা এখন রুমে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে দেখো রেডি হয়ে নিয়েছি। তো চলো আমরা কোথায় এসেছি তোমরা এখনো কিন্তু সেটা জানো না, তাই তো শোনো, আমরা কোথায় এসেছি তোমরা কেউ জানো না, যদি আমি বলি দিই তোমাদের। তো এরপর তোমরা জানতে পারবে আমরা কোথায় এসেছি, সেখানেই তোমাদের নিয়ে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো গাইজ আমরা চলে এসেছি, তোমরা কি গেটটা দেখে বুঝতে পারছো আমরা কোথায় এসেছি? তাও যদি বুঝতে না পারো এখনো যে আমরা কোথায় এসেছি, তার জন্য আর একটু ওয়েট করো, একটু পরেই জেনে যাবে। তো আমরা হাজারদুয়ারিতে এসেছি, তোমরা তো দেখে অলরেডি বুঝতেই পেরেছো। তো চলো আমরা নিজেরাও ঘুরবো আর তার সাথে তোমাদেরকেও ঘোরাবো গার্ডেনটা, কারণ ভেতরে ক্যামেরা মোস্ট প্রবাবলি অ্যালাউ নেই। তো সে কারণে ভেতরে কোনো ভিডিও রেকর্ডিং ফটোশ্যুট করতে পারবো না, যা হবে বাইরে। তো চলো আসো, একটু এগিয়ে আসো। অনেক ছোটবেলায় এসেছিলাম শোনো। তুমি কবে এসেছিলে? আমি অনেকদিন না, অনেক বছর। বেশ ভালোই লাগছে। তো চলো ঘুরি, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। হাজারদুয়ারির ভিউটা দেখো, অসাধারণ লাগছে। আর এটা হচ্ছে ইমামবাড়া, দেখা যাক ইমামবাড়া এখন এন্ট্রি আছে কিনা বলতে পারবো না। যতদূর জানি মহরমের 11 দিন আগে অবধি এন্ট্রি থাকে। আর এখানে গার্ডেন আছে। হঠাৎ প্ল্যানিংয়ে ঘোরা ভালো হয় বলো শোনো? আমাদের কোনো মানে প্ল্যান করা ছিল না, হঠাৎ করেই মানে প্ল্যান ছিল না, মানে অনেক দিন আগে ভেবেছিলাম আসবো, কিন্তু সেটা আসবো করে আর আসাই হয়নি। তো কালকে প্ল্যানিং করলাম, করে আজকেই বেরিয়ে পড়লাম। তো খুব ভালো ঘুরছি আমরা, এখনো মিউজিয়ামের ভেতরে ঢুকিনি, ঢুকবো, বাইরেটা কমপ্লিট হলে তারপর। শোনো তোমার কেমন লাগছে? আমার ব্যাগটা হারিয়ে গেছে না আগের বার, দেখো আমার বর ব্যাগ ছাড়ছে না, আমি রিল ভিডিও বানাচ্ছি, ব্যাগ কাঁধে নিয়ে রেখেছে। তো খুব মজা হচ্ছে আমাদের। তো চলো ঘুরি, আর কিছু ফটো মটো তুলি। তখন আমরা কামান দেখতে এসেছি। কোথায় এখন দিত শোনো? কামানটা এখন আর মানে সেই কামানই, যে কামান দিয়ে যুদ্ধ হতো, কিন্তু এটা এখন আর চলবে না, কামানের ইউজ নেই সেটাই। তবে এটাই পুরো, এটা দিয়ে যুদ্ধ হতো, গুলি বেরোতো 1 কিলোমিটার পুরো জ্বালিয়ে দিত। বলো কোথায় আগুন দিত খুঁজে পাচ্ছে না। এইটারে খুলে একটু তোপ দিত, দিয়ে এটা আচ্ছা। আটকে আগুন দেওয়ার জন্য জায়গা থাকে, সেটা এখানে দেখছেন। বেশ ভালো লাগছে। আমরা হাজারদুয়ারির ভেতরটা পুরোটা কভার করলাম। ভেতরে তো ভিডিও ফটো কোনো কিছু অ্যালাউ নেই, অনেক কিছু দেখলাম, রাজা মহারাজারা বা নবাবরা যেখানে আর কি দাবা খেলতো, যে টেবিলে খেত, তাদের অস্ত্র বন্দুক আরও অনেক কিছু, যে পাত্রে তারা খেত, বসার আসন, তারপর হচ্ছে তাদের পালকি, চেয়ার, সোফা, সিংহাসন, রূপের সিংহাসন, এই রূপ সিংহাসন, আর হচ্ছে হাতির দাঁতে, তারপর গন্ডারের চামড়া, বিভিন্ন জিনিসপত্র, অস্ত্র যেগুলো তারা ইউজ করতো। তারপর আমোদ প্রমোদের জন্য যে ইংরেজি কিছু স্ট্যাচু ছিল, মানে ন্যাকেট করেছিল তারা, সব কিছু দেখলাম। ভেতরটা খুব ভালো লাগলো। তোমরা যারা যারা এসেছো এর আগে অবভিয়াসলি দেখেছো। আরও কিছু কাজ চলছে ভেতরে। তো চলো এবার আমরা যাবো হচ্ছে কাটরা মসজিদ, তাই তো? তো চলো এবার কাটরা মসজিদ যাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভেতরে সব কিছু দেখতে দেখতে যেন মনে হচ্ছে আমিও সেই আমলে চলে গেছি, মনে হয় না? ওদের ফটো, পূর্বপুরুষের ফটো, তারপরে বংশ পরম্পরায় যে ওদের মূর্তিগুলো আছে, তারপরে ওরা কী কী ইউজ করতো, সব কিছু দেখতে দেখতে মনে হচ্ছে আমিও যেন ওই আমলে চলে গেছি। আর ভাবছি আমি যদি ওই আমলে থাকতাম, আমি এখন তো বেঁচে থাকতাম না। এটাও হতে পারে আমি ছিলাম ওই আমলে, আবার জন্ম নিয়েছি। কোনো কিছুই না হওয়ার কোনো মানে কী বলে ওটাকে, মানে কোনো কিছু হতেই পারে, না হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন চলে এসেছি কাটরা মসজিদে। খুব সুন্দর বানিয়েছে কাটরা মসজিদটা।
কাটরা মসজিদের ভেতরে ঢুকে গেছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে সব নবাবের আর কি যারা ছিল বা সেই আমলের লোকজন যারা, তারা এখানে নামাজ পড়তেন। এটা নামাজ পড়ার জায়গা। ভেতরে দেখা যাক কি আছে। ওই গম্বুজ টাইপের করা, হ্যাঁ অনেকটা ভেঙে ভেঙে গেছে। যে মসজিদটা দেখছো এটা 1700 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। প্রায় দেখো এখন ভেঙে ভেঙে যাচ্ছে, অনেক বছর হয়ে গেছে তাই ভেঙে যাচ্ছে। আর কত রিপেয়ার করে রাখবে, সম্ভব না, পাবে না এই টাইপের ম্যাটেরিয়ালস। আর তো আমাদের কাটরা মসজিদ ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আরও নেক্সট যেগুলো দেখা সেগুলো দেখতে যাব। তার আগে রুমে যাবো, ড্রেস চেঞ্জ করবো, কস্টিউম চেঞ্জ করবো, তারপর তো চলো ঘুরি। ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এখন আমরা একটু ঝাল ঝাল পেয়ারা মাখা খাবো। পেয়ারাগুলো দেখেই লোভ হচ্ছিল। আর দেখবে বাড়ির গাছে যখন পেয়ারা হয় তখন খেতে ইচ্ছা করে না, কিন্তু কোথাও বেরোলেই যেন এসব দেখলে মনে হবে আগে গিয়ে খাই। তো চলো পেয়ারা মাখা খেয়ে নিই, দেখা যাক কেমন। তারপর আবার তো তোমরা তো এতক্ষণে বুঝতেই পেরে গেছো আমরা বহরমপুর মুর্শিদাবাদে এসেছি। তোমাদের সাথে হাজারদুয়ারিটাও শেয়ার করলাম। তো এবার আজকে চলে এসেছি অন্য একটা লোকেশনে। আমার বর বলবে কোথায় এসেছি, আমি তো জানি না। কাঠগোলা। কাঠগোলা, এখানে কি মানে কি এটা কোনো জমিদারের বাড়ি নাকি? জমিদার নাম জানো না? আচ্ছা, ওই ভেতরে হয়তো কিছু আছে দেখার। জমিদার বাড়ি আছে। আচ্ছা জমিদার বাড়ি আছে, তো চলো যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টিকিট কাটতে হবে, ওখানে লেখা আছে প্রবেশ মূল্য 30 টাকা। এটাই হচ্ছে সেই জমিদার বাড়ি। তো এখানেই আমরা আজকে ঘুরতে এসেছি। তো চলো জমিদার বাড়ির ভেতরটা ঢুকবো। ভেতরে আগে কেমন ছিল না ছিল ইতিহাসের পাতায় পড়েছি বা ছবি দেখেছি, আজকে নিজের চোখে দেখব। তোমাদের সাথে যতটা পারবো ততটা শেয়ার করার চেষ্টা করব, জানি না কতটা শেয়ার করতে পারবো। আর এখানে একটা মূর্তি আছে, না আঙুলগুলো কাটা, সেটাই বর দেখাচ্ছিল। চারিদিকটা দেখো কি সুন্দর গোলাপ ফুলের বাগান দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছে, নানান ধরনের ফুল আছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ভেতরের দিকে। ইতিহাসের পাতাই ছিল, ছবি বলো, যদিও আমার হিস্ট্রি খুব একটা পছন্দ ছিল না, তাও ভালোই লাগছে। আর সম্রাট আকবরের দ্বার ভাঙার বাগান থেকে পাওয়া উপহারে আমের চারা দিয়ে শুরু হয়েছিল কাঠগোলা বাগানের আম বিক্রি। হ্যাঁ মানে ক্রমে ক্রমে পুরো মুর্শিদাবাদে 260টি আম গাছ তৈরি হয়ে গেছিল। এটা বজরংবলীর মূর্তি। হ্যাঁ, তো জমিদার বাড়ির যে 4 জন দেহরক্ষী ছিল তাদের মধ্যে ইনি একজন, ওইদিকে আরও একজন আছে। আর হাতে যেটা দেখছো এটার মধ্যে থাকতো বিষ, মানে কোনো রকম কোনো প্রবলেম বা মানে সেনাবাহিনী নিয়ে যাই হোক ওনাদের কোনো প্রবলেম হলে পরে এনারা এই দেহরক্ষীরা বিষ পান করে ফেলতো। তো এখানে বোটিং করারও ব্যবস্থা আছে, তোমরা চাইলে বোটিংও করতে পারো। তো চলো যাওয়া যাক। তো দেখো খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, লাল ফুলে ভরা, যদিও আমি জানি না এর নাম কি। তুমিও তো জানো না, না শোনো? এখানে ফটো ভিডিও করলাম, এখানে দেখো সবাই পিক তুলছে। ওটা মানে চন্দ্রমল্লিকা। তো চন্দ্রমল্লিকা অসাধারণ লাগছে, অসাধারণ, খুব সুন্দর। মানে সমুদ্র ঘুরলাম, চা বাগান ঘুরেছি, এটা একটা ঐতিহাসিক স্থানে এসেছি, এটা মানে অন্যরকম একটা অনুভূতি, খুব ভালো লাগছে। তো এটা তো আমাদের সাডেন প্ল্যান যাকে বলে। আমাদের এই মুর্শিদাবাদ আসার কোনো প্ল্যানিং ছিল না। কালকে রান্না ঠান্না সব কিছু করেছি বাড়িতে, রাতেরও রান্না করা ছিল। হঠাৎ করে মনে হলো চলো ঘুরে আসি, যাব মুর্শিদাবাদ, যাব হাজারদুয়ারি দেখতে। তাও বললো তাহলে চলো বেরিয়ে পড়ি। তো বাড়িতে গেছিলাম যেহেতু শ্যামনগর থেকে একটু কাছে, 50 কিলোমিটার ডিস্টেন্স কম শ্যামনগর থেকে। তো সেই হিসেবে আর মামামকে রেখে এসেছি মা বাবার কাছে, কারণ না 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 এত সকালে ঠান্ডার মধ্যে ওকে নিয়ে আসাটা সম্ভব না। তো সাডেন জার্নিটা নিতেও পারবে না, সেটাই। তো সাডেন প্ল্যানে খুব সুন্দর এনজয় করছি। তো চলো, তুমি তাও কত বছর আগে এসেছিলে শুটিংয়ে? তখন এরকম ছিল না? আচ্ছা এগুলো কি পালিশ করে, মানে রং করে?
রং করে, আচ্ছা। হ্যাঁ তাহলে এগুলো তো নষ্ট হয়ে যাবে সব। হ্যাঁ সেটাই, এই যেটা ওই যে এইটা রং করে মানে না, ওই যে ওইটা পড়ে রয়েছে। ঐতিহাসিক আমলে এইগুলোই সব ছিল, ছিল পালিশ কিন্তু করে সেগুলো এই যে যেমন ওইটা কিছু করা হয় না, ওই যে ওরকম হয়ে নষ্ট গেছে। হয়ে গেছে, আচ্ছা। নষ্ট হয়ে যাচ্ছে উপরে যে মানে এর ভেতরে ইট মিট গুলো সব বহু বছরের, জমিদার আমলে। জমিদার আমলের, সেটাই। ইংরেজদেরও আগে। হ্যাঁ, আগে মেয়েদের ওপর, মেয়ে মানেই ভোগ্যপণ্য, খুব অত্যাচার হতো। তো আমরা রায় বাহাদুর যে আর কি জমিদারের বাড়িটা এসেছি, ভেতরটা ঘুরলাম। ভেতরটায় ফটোগ্রাফি আর কি অ্যালাউ নেই, নো ভিডিওগ্রাফি, নো ফটোগ্রাফি। তারা রাজা আর কি, রাজারা যে ডাইনিং টেবিলে বসে খেত, বৈঠকখানা, তারপর তাদের শোয়ার জায়গা, পালঙ্ক নাকি বলে, পালঙ্কই তো, তারপরে বাতাস করার যে মানে খাটের ওপরেই থাকতো না রাজা মহারাজাদের আমলে, সব কিছুই দেখলাম। হয় না, দেখতে দেখতে যেন মনে হচ্ছে জীবন্ত তারা বসে আছেন। মানে ছবি তো তাদের অলরেডি টানানো আছে তাদের বংশ পরম্পরায়, রাজা মহারাজা যারা ছিল। তো একটা চেয়ারের মধ্যে 5টা সিট রাখা, 5-6 জন করে বসতে পারবে, দেখে মনে হয় না শোনো যেন তারা বসে আছেন। মানে যদিও নেই, তবে স্মৃতিগুলো থেকে গেছে। খুব ভালো লাগলো ভেতরটা, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমরা ফোনটা একটু ধরো তো। তোমরা হয়তো অনেকেই এসেছো, আমি একমাত্র লেটুরাম, তাই লেটে এসেছি। তোমরা যারা যারা এসেছো বা ঘুরেছো তারা অবভিয়াসলি দেখেইছো কতটা সুন্দর। তো এখানে দেখো, তো এটা হচ্ছে জমিদার বাড়ির, এটার নাম হচ্ছে বাউলি। এটার মধ্যে জল স্টোর করা হতো, তারপর কুয়ো টাইপের যে জিনিসগুলো আছে ওই হাতলগুলো টেনে পুরো এদের চাষবাসের জমিতে যা যা চাষ হতো সব কিছু জল এখান থেকেই সরবরাহ হয়, মানে স্টোর করে রাখতো। আমাদের এখন যেমন ট্যাঙ্ক হয়েছে, তখন এই সিস্টেম ছিল। ভেতরটা ঘুরে কেমন লাগলো তোমার? আমার বেশ ভালো লাগলো, মানে একটা আলাদা আলাদা ফিল হলো। তখনকার সময় তো সিসিটিভি ছিল না, সিলভার এরকম বল লাগানো ছিল ডাইনিং টেবিলের ওপরে, মানে পুরো বলটার দিকে তাকালেই প্রত্যেকটা গেটে কে ঢুকছে না ঢুকছে সব কিছু তারা নোটিস করতে পারতো খেতে বসে। বৈঠকখানা দেখলাম। তো চলো, এখানে হচ্ছে পাখি সংগ্রহ করার প্রতিষ্ঠার একটি আবেগ ছিল। ও আচ্ছা, এখানে পাখি, এখানে বার্ডস আছে। রাজা মহারাজারা যে সমস্ত পাখি পছন্দ করতো সেই টাইপের পাখি এখানে স্টোর করে রাখা। এখানে আছে আফ্রিকান লাভ বার্ড, আর এখানে কি আছে, ইন্দোনেশিয়ার জাভা চড়ুই পাখি, মুরগির মতো দেখতে। হ্যাঁ, মুরগির মতনই লাগছে দেখতে। তো অস্ট্রেলিয়ান হলুদ তোতা পাখি, হলুদ তোতা পাখি। এটা হচ্ছে চীনের লেডি আমহাস্ট পাখি, দেখতে একটা ইংরেজ ইংরেজ ব্যাপার আছে, দেখতেই একটা ইংরেজি। এটা হচ্ছে ইংরেজি টুপি মুরগি। হ্যালো। আর এটা হচ্ছে চীনের রিপস রঙিন পাখি। ওয়াও, সো নাইস। দেখেছি ওটা, এই পাখিটার কস্টিউমটা খুব সুন্দর, মানে যদিও এটা নিজের কস্টিউম, মানে এটা ভাড়া করা না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অসাধারণ, খুব সুন্দর। ভালো লাগছে না সোনু? কম্বিনেশনটা দেখো, পাখনায় কি সুন্দর আবার ডিজাইন করা আছে। সেখানে মাছ আছে, এখানে আর কি এটা যার জমিদার বাড়ি, যেই রাজার, সে খুব মাছ পছন্দ করতো, পাখিও পছন্দ করতো। তো এখানে সে তার বাগান বাড়ির মধ্যে এগুলো সব স্টোর করে রাখতো, ফুলের সাথে সাথে মাছ পাখি সব কিছু থাকতো। অবভিয়াসলি সব থাকতো বলেই তো সে জমিদার, সব কিছু আছে তাই। এই মাছগুলোকে বেশি, যে 4টে সৈনিকের কথা বলেছিলাম তার মধ্যে এই যে এখানে ইনি একজন, আর এই যে ইনি একজন। লাঞ্চ করতে চলে এসেছি, ডাল, একটা ভাজা, 2 রকম সবজি, আর ওখানে মাছ নিয়ে নিয়েছি। তো লাঞ্চ করব, লাঞ্চ করার পর বাকি এখন অনেক জায়গা ঘোরা বাকি আছে। লাঞ্চ করে তারপর সেই সমস্ত জায়গা তোমাদের সাথে শেয়ার করব। চলো, জমিদার বাড়িটা তো ঘোরা হয়ে গেছে, আর এখানে দেখো ঘোড়ার গাড়ি আছে। আমার না ঘোড়াগুলোকে দেখলে খুব কষ্ট হয়, যে কারণে আমি কখনো উঠি না ঘোড়ার গাড়িতে। এখন দেখো ওরা ঘুমোচ্ছে, আর যখন ছোটে নাকি কষ্ট হয়, মানে অত জোরে ছুটতেও পারে না। তো চলো, ওটা ওদের কাজ, আমি আর কি করব, খারাপ লাগে এটাই। তো চলো, এরপর নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে পুরো
কোথায় যাচ্ছি না যাচ্ছি আবার পুরোটা শেয়ার করবো। রাজবাড়ি এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। আগে যেটা দেখেছি সেটা জমিদার বাড়ি। ও আচ্ছা, ওটা হচ্ছে জমিদার বাড়ি আর এটা হচ্ছে রাজবাড়ি। এটা হচ্ছে রাজবাড়ি। তো এখন এখানে টাকালি মাখা খাবো। আমরা এখন চলে এসেছি নবাব মির্জাফর ও তার পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থান দেখতে। এটার প্রবেশ মূল্য 10 টাকা। আর 1100 বলতে তাদের পোষ্য পায়রা ছিল, পায়রাগুলোকেও কবর দেওয়া হয়েছে এখানে, তাই টোটাল মেম্বার 1100। তো চলো, এই সামনে কিছু দোকানপাটও আছে, তোমরা চাইলে এই কবরস্থানটা দেখতে গেলে গাইডও নিতে পারো। আমাদের কোনো গাইডের প্রয়োজন হয়নি, যেহেতু আমার বর ছিল, ওর অনেক নলেজ, তো তাই আমি আর কোনো গাইড নিইনি। ওই আমাকে সব বুঝিয়ে বুঝিয়ে আর কি দেখিয়েছে। মানে পুরো ওদের ফ্যামিলি মেম্বার সব টোটাল। এখানে সব লেখা আছে কোনটা কার কবরস্থান। 1100টা মেম্বার ওদের, বাবারে বাবা। সত্যি বলতে গাটা একটু আমার ছমছম করছিল, মানে একটা অন্যরকম অনুভূতি, না আসলে বোঝা যাবে না। মিরন আর মীর কাসিম থাকে। এরা ছাড়া বাদবাকি টোটাল 1100 পারিবারিক সবার কবর আছে এখানে, অনেক মেম্বার। ও এসে এখানে চারিদিকে কবর দেওয়া, 1100 না, জন এখানে কম। 1100টা কবর দেওয়া আছে, সেটাই দেখা। 1100টা কবর আছে এখানে, এটাই দেখার। সব কবর দেখাননি বললে হবে না। মির্জাফর, তাও মির্জাফর বংশের, মির্জাফরের বংশ। ওদের বংশে 1100 জন মেম্বার ছিল, 1100 member, তাদেরই দুজন কবর বাদে। এই দুজন বাদে। মীর কাসিম আর কিরণ, এই দুজনের অন্য জায়গায় কবর হয়েছে। তো এখানে প্রত্যেকের পায়ের লাঠিটা পড়ে। আমার বর দেখো গাইড হয়ে গেছে। ইতিহাসে পেয়েছি আর ওরা তো এটারও মির্জাফর বলতে পারে, আমার কিছু করেনি মানে আমরা ওর বুকের উপর দিয়ে এসেছি। না এই কত পুরনো কবরস্থান বলো সোনা, তবে তো ঠিক অনেক পুরনো, অনেক ইংরেজরা আসার আগে আগে, বহু 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 বছর, না বছর বহু আগে। 500 বছর আগে। ওই তো মানে হ্যাঁ 500-600 বছর আগে। এদের সব কঙ্কাল মাটির সাথে মিশে গেছে এতদিনে, কবর দিয়ে এরকম সমাধি করে রেখেছে প্রত্যেকে আলাদা আলাদা করে। 1100 জন, করার পরে তখন এই মানে মির্জাফরের লোকে মারতো আর কবর দিত। তাই না? কত অন্যায় করেছিল, মানে ঠাকুরদা অন্যায় করেছে, নাতিকেও মেরে দেয়। হ্যাঁ ওটাই তো হতো, মানে একজন অন্যায় করেছে মানে তার বংশে কেউ বাঁচবে না, পুরো নির্বংশ করে ছাড় দেবে। বাজে অন্যায় করেছিল। হুম, ইংরেজদের সাথ দিয়ে দেশ তাদের হাতে তুলে দিয়েছিল। তাহলে সে কারণে ওর কবরটা মনে হয় সবার আগেই দেওয়া, সবাই ওর কবরস্থান মারিয়ে তারপর ঢুকবে। রাজা রাজা ছিল, ওই জন্য এদের কবরটা একটু ভালো। কারা? যেগুলো একটু ভালো, হ্যাঁ তাহলে মানে এই যে একটু ইয়ে করে ডেকোরেশন করা আর কি, মানে সম্ভ্রান্ত আর কি, সে কারণে। তো চলো, হয়ে গেল কবরস্থান দেখা, আর নেক্সট ডেস্টিনেশনে যাব। হয় না না এখানে স্ক্যানার টানার ব্যাপার নেই। এখন চলে এসেছি মতিঝিল পার্কে। এটাও মুর্শিদাবাদের একটা অন্যতম পর্যটক কেন্দ্র, ঘোরার জায়গা। তো এখান থেকে মামামের জন্য খেলনা নিয়ে যাব। ভালো হয়েছে পেয়ে গেছি, নাহলে ভাবছিলাম মেয়েটার জন্য কি নেব। এখানে বলতে গেলে বাচ্চাদেরই টয় ট্রেন দেখছিলাম, দোলনা আছে, বড়রাও চড়তে পারবে। এটা হচ্ছেন মুর্শিদ কুলি খা, এখানে বাচ্চাদের টয় ট্রেন আছে। এখানে বোটিং করার ব্যবস্থা আছে, 50 টাকা করে টিকিট। আমার জলে খুব ভয় লাগে, তাই কোনো প্রশ্নই নেই। এখানে আছে ড্রাগন, আছে ড্রাগন ট্রেন। মামাম থাকলে এটা চড়তো, ও থাকলে টয় ট্রেনই চড়ানো হতো ওকে। আর সবচেয়ে বড় কথা, ও থাকলে আমরা এইভাবে আজকেই এসে আজকেই ঘুরতে পারতাম না, মানে ঘোরাটাই হতো না। কি আছে ও? হ্যাঁ, এটা তো বিনামূল্যে ঢুকতে দেবে দেখাচ্ছিল। তো এখন সিরাজউদ্দৌলা মিউজিয়ামে ঢুকছি। এই যে
সিরাজউদ্দৌলা মিউজিয়াম। সিরাজউদ্দৌলা এটা ঐতিহাসিক ব্যাপার ফিল হয় ঐতিহাসিক কোনো জায়গায় আসলে, যেন মনে হয় সত্যি সব কিছু। এই এখানে সিরাজউদ্দৌলা সম্বন্ধে সব কিছু লেখা আছে চারিদিকে। হ্যাঁ, এটা হচ্ছে কাটরা মসজিদ। এই মসজিদেই তাহলে শুটিং হয়েছিল ওই বোঝানা সে বোঝানার গানে, মানে ওই আমলে পুতুল টুতুল বা হাতের কাজের যে সমস্ত চামড়ার পুতুল, তারপর এখানে তামার কাজ, বাঁশের কাজ, বালির কাজ সব কিছু সংরক্ষণ করে রেখেছে। তো আমাদের মসজিদ পার্ক তো ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের হোটেলে ফিরবো, রুমে ফিরবো, একটু রেস্ট নেবো। বেরিয়েছি ভোর 5টায়, তোমরা তো দেখেছো। আর আমরা এখন চলে এসেছি গঙ্গার ঘাটে, মানে সামনে পাশেই গঙ্গা। তো এখানে মার্কেটও আছে, দেখতে পাচ্ছ তোমরা, অনেক মার্কেট। আর পাপড়ি চাট খাবো, পাপড়ি চাট খেয়ে তারপর রুমে যাবো। ভেবেছিলাম ওখান থেকেই রুমে চলে যাব, তারপর ভেবে দেখলাম যে রুমে গেলে তো চলেই গেলাম, তাই না? কারণ সন্ধ্যের পর এখানে ঘোরার কিছু নেই, আবার কালকের জন্য অপেক্ষা করতে হবে, কালকে সকালের জন্য। তো চলো পাপড়ি চাট খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, পেছনে বর আছে। তো আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর আমরা বাড়ি ফিরবো। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা জানিও আজকের ব্লগটা কীরকম লাগলো। আমাদের সাডেন প্ল্যান হয়ে আমরা হাজারদুয়ারি পুরো ঘুরলাম, মুর্শিদাবাদে কোথায় কোথায় গেছি না গেছি সবটাই দেখেছো। তো চলো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।